ভাই লিসেন। ভাইয়া, রাইটিংটা নিয়েন, কারণ যাদের পরীক্ষার সামনে তারা মোটামুটি লিসেনিং কিছু না কিছু পারে, কিন্তু রাইটিংটা কিন্তু অনেক বেশি ঝামেলা হয়। হ্যাঁ, রাইটিং এর আসলে আমি আমি বলি আমার আমার নিজেকে নিয়ে মূল্যায়ন যেটা, হ্যাঁ, সেটা হচ্ছে বা আইএলটিএস নিয়ে মূল্যায়ন হচ্ছে লিসনিং, রিডিং, তারপরে এই দুইটা মডিউল আর কি। এটা যতটা না ইনস্ট্রাক্টরের বা টিপস এন্ড টেকনিক্স এর বিষয়, তার চেয়ে বেশি হচ্ছে গিয়ে স্কিলের বিষয়। স্কিলটা ভালো হলে এগুলা মোটামুটি সামহাও হয়ে যাবে, হ্যাঁ। আর রাইটিংটা হচ্ছে বাংলাদেশি স্টুডেন্ট কিংবা সাবকন্টিনেন্টের স্টুডেন্টদের ক্ষেত্রে রাইটিংটা একটা বড় প্রবলেমের জায়গা। এটার কারণ এটা যে মানে আমরা কিভাবে লেখাটা শুরু যে করব, এটা বুঝতে বুঝতে অনেকের 1-2 মাস চলে যায়। এবং এইটা মানে যারা প্রিপারেশন নিতেছেন তারা হয়তো আমার সাথে একমত হবেন। এবং আমি আমার অভিজ্ঞতাও এরকম ছিল যে আমি প্রথম 2-3 মাস মানে লেখাটা যে কোন দিক থেকে শুরু করে কিভাবে গিয়ে শেষ করব এটাই বুঝতে বুঝতে আমার অনেক দেরি হয়ে গেছিল। তো এর কারণে আমি যখন পড়ানো শুরু করি তখন আমি বেশি এফোর্ট দিচ্ছি রাইটিং এ। রাইটিংটা একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসছি যাতে যেহেতু কেউ রাইটিং এ স্ট্রাগলটা না করে। রিডিং লিসনিং ওগুলা মোটামুটি হয়ে যায়, মানে ওগুলা এখানে আসেই। শুনেও উত্তর দিবেন আর বলে দেখে উত্তর দিবেন, এই আর কি। যাই হোক, তাহলে আমরা আর দেরি না করি। এটা হচ্ছে আপনাকে পরীক্ষায় দিবে। রেকর্ড কি শুরু করছিলাম কিনা দেখি। হ্যাঁ, রেকর্ড শুরু করছিলাম। তো এটা হচ্ছে আপনার পরীক্ষার এই টেস্ট 3, এই কথাটা লেখা থাকবে না, বাকিটা থাকবে এরকম, জাস্ট এটাই দিবে। ইউ শুড স্পেন্ড 20 মিনিটস। এখানে কাজটা হলো যারা আমরা 7+ টার্গেট করব তারা হচ্ছে এই জায়গায় এটাকে কমায় আনতে হবে। 20 মিনিটসটাকে চেষ্টা করতে হবে 15 থেকে 17 মিনিটস। আজকে একজন আসছিল আমার কাছে, পরীক্ষা 5 তারিখ, সো ফাইনাল সাজেশনের জন্য। সে বলল সে 13 মিনিটে প্যাসেজ 1 শেষ করে ফেলতে পারে, যেটা খুবই গুরুত্বপূর্ণ। প্যাসেজ 1 এটা হলো 15 থেকে 17 মিনিটস। আর 1 থেকে 13 এখানে আছে। এখানে আমাদের টার্গেট হচ্ছে 100% কারেক্ট করব, মানে এখানে যেন কোনো মিস না হয়, হ্যাঁ। যারা মনে করতেছেন 100% বলতে 13টার 13টা তো হওয়ানো টাফ, তাহলে বুঝতে হবে আপনার বেসিকে প্রবলেম আছে, পাশাপাশি আপনার প্র্যাকটিস অনেক কম হয়েছে। সো এখানে আপনি কোনো ছাড় না, এখানে আপনি 100% ইয়ে করবেন। এবং আমার পরীক্ষাতে আমার কাছে মনে হয়েছে যে আমার পরীক্ষায় ইয়ে আসছে, প্যাসেজ 1-এ 14টা কোয়েশ্চেন আসছিল, এটা অনেক সময় হয়। তো আমি মোটামুটি আমার কাছে মনে হয়েছে যে আমি প্যাসেজ 1-এ 14টাই আমি কারেক্ট করছি, মানে আমার সামহাও এই কনফিডেন্সটা ছিল। তো আমার এরপরে হচ্ছে আমি মেইনলি থার্ড প্যাসেজটা দিকে একটু গোলায় ফেলছিলাম, সেটা একটা ভিন্ন আলাপ আসতেছি সেখানে। তাহলে প্রথম কাজ হচ্ছে আমি 17 মিনিটের মধ্যে এটা শেষ করব, 100% নিশ্চিত, 100% এখানে অ্যাকুরেসি মেনটেন করব। এখন আমার দেখা যাচ্ছে যে এখানে যে কোয়েশ্চেন গুলো আছে সেই কোয়েশ্চেন গুলোতে তো ইজি, এবং এই ইজি কোয়েশ্চনে যেহেতু কোয়েশ্চেন ইজি সেখানে তো আমি 100% কারেক্ট করব। এই 100% কারেক্ট করতে গেলে দেখা যাচ্ছে যদি আমার 20 মিনিট সময় লেগে যায়। আজকে কিন্তু খুব ইনস্ট্রাকশন টাইপের হবে প্র্যাকটিসটা। তো এখন আমার যদি এখানে 20টা মানে 13টাই কারেক্ট করতে গেলে আমার 20 মিনিট সময় লেগে যায়, সেক্ষেত্রে আমি 20 মিনিট সময় দিব। মেইন এক্সামের কথা বলতেছি। এর আগে আমার এই টাইমটা কমায় আনার জন্য কি করণীয়, হ্যাঁ। এখন আমরা নর্মালি যেটা করি, ধরেন এই যে গ্যাপ ফিলিং এখানে আছে, আমরা নর্মালি যে কাজটা করব সেটা হচ্ছে এখানে আনসার করব, তারপরে আনসার মিলাবো। এরপরে হচ্ছে আহ মনে করেন যে 13টার মধ্যে 10টা কারেক্ট হইলো, 3টা কারেক্ট হয় নাই। কেউ কেউ আছে যে 3টার একটু আনসার একটু অ্যানালাইসিস করার চেষ্টা করে যে 3টা মিস হইলো কেন, কোথায় আনসারটা দেখি একটু। কেউ কেউ এটাও না করে সরাসরি আরেকটা কোয়েশ্চনে চলে যায়, এটা করা যাবে না। অবশ্যই অবশ্যই যে 3টা কোয়েশ্চনের আনসার মিস হলো এই 3টা ভালোভাবে অ্যানালাইসিস করে ভুলটা খুঁজে বের করে পরের পরের যে টেস্ট যেটা দিবেন সেটাতে যেন কোনোভাবে এই ভুলটা রিপিট না হয়। এমন যদি হয় আপনি কেউ আছে তো ভুল অ্যানালাইসিসই করতেছে না, কেউ আছে ভুল অ্যানালাইসিস করতেছে যে আমার যেগুলো ভুল হইলো ওগুলো দেখি কোন জায়গায় ভুল হইলো। আর ওই ভুলগুলো হওয়ার পরে সেম মিস্টেকটা যেন পরের টেস্টে না হয়।
এটা নিশ্চিত করতে হবে। কিরকম? ধরেন আমি আহ, আজকে পরীক্ষা দিছে আমার তিনজন স্টুডেন্ট, এবং আশা করছি যে দুইজন অ্যাটলিস্ট 6.5 পাবে, আর একজন 5.5 বা 6 এরকম পাবে। তো এখন এর মধ্যেই এদের একটা স্টুডেন্টকে আমি 2-3 দিন আগে একটা পরীক্ষা নিতে দিলাম। দেওয়ার সময় দেখা গেল যে সে একটা কোয়েশ্চেন আনসার 5 মিনিট সময় নিচ্ছে। পরে আমি তাকে বললাম যে তুমি যেই জায়গায় খুঁজতেছো ওইখানে এটা আনসার না। সো একটা মিস্টেক আমাদের হয় বেশিরভাগ স্টুডেন্টের, বা আপনারও হবে, আমারও হয়েছে, অনেকেরই হয়। সেটা হলো লোকেশন ট্র্যাকটা না করতে পারা, সঠিক লোকেশনে না যাওয়া। এইটা খুব মারাত্মক একটা ক্রাইম। কেন আমি বলি, লোকেশনে না গেলে আপনি আনসার খোঁজার জন্য অনেক সময় নষ্ট করবেন। এখন মনে করেন যে ধরেন এই কোয়েশনে আনসারটা আপনি খুঁজতেছেন, আপনি মোটামুটি 30 মিনিটস আছে, সো এটা বের করতে পারবেন ইজিলি। ধরেন এই জায়গায় আপনি লোকেশন অন্য জায়গায় খুঁজতেছেন, এতে আপনার 3টা মিনিট যে সময় নষ্ট হলো, এই 3টি মিনিটে কিন্তু আপনি সঠিক জায়গায় থাকলে এমন হইতে পারে যে 3টা কোয়েশন আনসার করে ফেলতে পারতেন, যদি আপনি সঠিক লোকেশনে থাকতেন। সো এই জায়গাটা অবশ্যই অবশ্যই নিশ্চিত করতে হবে যে লোকেশনে যেন আমি সঠিকভাবে যাই। আরেকটা পরামর্শ হলো, টার্গেট সেট করতে আমরা ভুল করি। মানে আমাদের হচ্ছে, যেমন আজকে আমি এটা একটা মানে কেস স্টাডি হিসাবে ধরে নিতে পারেন, আমি আজকে একজনের সাথে পার্সোনালি বসেছি তার পরীক্ষার আপডেট নেওয়া, বোঝা সেখানে। তো তার মধ্যে দেখলাম যে অস্থিরতা কাজ করতেছে, সে ভালো রেজাল্ট করতে পারবে কিনা এটা তাকে একটু প্রেশার দিতেছে। আমি তাকে বললাম তোমার বেশি মানে টার্গেট স্কোর কত? তো তার টার্গেট স্কোর হচ্ছে 7.5 কিংবা 8 এরকম। তো আমি তখন বললাম যে 7.5 বা 8 পাওয়া নিয়ে তো আমার মাথা ব্যথা করে লাভ নাই, আমি এটাকে এক্সট্রা নিজের প্রেশার দিয়ে লাভ নাই। আমি কি স্কোরটা কাউকে দেখাবো কিনা, যে শো করে ব্র্যাগ করবো যে এই যে একটা স্কোর করেছি? তাহলে এই প্রেশারটা পরীক্ষা খারাপ হওয়ার একটা অন্যতম কারণ। আমার টার্গেট হচ্ছে 6.5। এটা হইলে আমি মোটামুটি পৃথিবীর যে কোনো প্রান্তে যেতে পারতেছি। সো যখন আমি দেখবো যে আমার 6.5টা নিশ্চিত হয়ে গেছে, এরপর আমি আর প্রেশারটা নিব না। প্রেশার নিয়ে যখন আমি রিল্যাক্স মুডে পরীক্ষা দিব, হ্যাঁ আমি 6.5 তো চলে আসবে, বা মানে এটা নিয়ে বেশি চিন্তিত হবো না, তখন দেখা যাচ্ছে যে 7.5 চলে আসবে, 8 চলে আসবে। এইটা করার কারণে আমার নিজেরই রেজাল্ট খারাপ হয়েছে, সেম কাজটা করার কারণে। কারণ আমরা এক্সট্রা মানে যেটা জরুরি না সেই জায়গায় টার্গেট করি। আরেকটা ভুল আপনারা হয়তো করবেন, আমিও করছি, অনেকেই করে। সেটা হচ্ছে যে অনেক দেরি করেন ফেলা পরীক্ষা দেওয়ার জন্য, দিব দিব স্কোর বাড়ানোর জন্য দিব। যখনই মক টেস্টে যখন দেখবেন যে 6 আসতেছে, ওভারঅল 6.5 আসতেছে, আপনি মনে করবেন যে আপনি রেডি। কারণ মক টেস্টের চাইতে মেইন এক্সামে রেজাল্ট ভালো মানে হওয়া উচিত। কেন বলি, আমরা তো প্র্যাকটিস করতেছি কেমব্রিজ বেসড, হ্যাঁ, এবং কেমব্রিজের যে প্যাটার্ন সেটা আমরা খুব ভালোভাবে রপ্ত করতেছি বা করে ফেলছি। এখন মক টেস্ট দিতে গেলে যেটা হয়, বিশেষ করে রিডিং এবং লিসনিং এ, এই দুইটা মডিউলে যে কোনো প্রতিষ্ঠান যত ভালো হোক, যত এক্সপিরিয়েন্স প্রতিষ্ঠান হোক না কেন, কেমব্রিজ থেকে তো পরীক্ষা নেয় না। আর কেমব্রিজ থেকে পরীক্ষা না নেওয়ার কারণে অন্যান্য অনেক জায়গা থেকে প্রশ্ন কালেক্ট করলে যেটা হয়, কেমব্রিজের ওই স্ট্যান্ডার্ডটাও মেনটেন করা যায় না, আবার কেমব্রিজের প্যাটার্নটাও ফলো করা হয় না। যার কারণে আমি যে প্যাটার্নে কোয়েশ্চন সলভ করে অভ্যস্ত, মক টেস্টে গিয়ে দেখি যে ওইরকম না। এইটা পরে দেখা যায় যে আমার স্কোর কমে যায়। মেইন এক্সামে এই জিনিসটা হবে না। আরেকটা জিনিস আপনাদের একটু ধরায় দেয়, সেটা হচ্ছে আমরা যেই মানে বাসায় যে স্কোরটা পাচ্ছি, এটা কিন্তু মেইন এক্সামে নাও আসতে পারে। বাসায় যখন আপনি পরীক্ষা দেন তখন আপনার ব্রেইন হচ্ছে খুবই রিল্যাক্সিং মোডে থাকে, এবং আপনি কিন্তু এরকম একটা মানসিক অবস্থায় থাকেন যে এটা একটা দুইটা মিস হইলে কোনো বিষয় না। আবার এমন হয় যে একটা কোয়েশ্চেনের একটু সলভ করতে ভালো লাগতেছে না, মানে প্রেশার লাগতেছে, বা মানে মনে হচ্ছে এটা পাচ্ছি না কেন, আপনি কি করলেন, মানে এটা টেস্টটা হাত রেখে আপনি এক কাপ চা বানালেন, চা খাইলেন। তারপরে এসে মনে করি 11 নম্বর কোয়েশ্চনটা ছিল, ওইখান থেকে আবার শুরু করলেন। ওই যে ব্রেইন যে রেস্টটা পাচ্ছে, ওই রেস্ট পাওয়ার কারণে ব্রেইনের অ্যাক্টিভিটি বেড়ে গেছে, মানে ব্রেইনের হচ্ছে স্ট্রেংথটা বেড়ে গেছে, যার কারণে আপনার এখানে রেজাল্টটা ভালো হয়ে যাচ্ছে। আর আমরা জানি যে ব্রেইন একটানা কাজ করলে, যত বেশি সময় কাজ করবে তত ব্রেইনের কার্যকারিতা কমে আসবে।
সো আপনি প্রথম 15 মিনিট যেভাবে যত ভালোভাবে স্মুথলি কাজ করবেন, পরের 15 মিনিট ওইরকম হবে না, পরের 30 মিনিট ওইরকম হবে না। সো বাসায় এই কাজগুলো হয়, যার জন্য আরেকটা কাজ করবেন, টানা টেস্ট, 1 ঘন্টা টেস্ট দেওয়ার প্রস্তুতিটা এখন থেকে শুরু করবেন। হ্যাঁ, আমরা কি হয় যে আমরা যেমন হচ্ছে আহ আরেকটা জিনিস করি যে ট্রু ফলস নট গিভেন এখানে আছে 7টা, তাহলে এক কাজ করি এগুলো সলভ করে, 9 থেকে 13 আছে 5টা, এগুলো সলভ করি, সলভ করার পরে আমরা গিয়ে দেখে নেই যে আচ্ছা কয়টা হইলো, দেখে আসি, এরপরে আবার করতেছি এইগুলা গ্যাপ ফিলিং, বা গ্যাপ ফিলিং আগে করে ফেলছি তারপর দেখে আসি যে কয়টা হইলো, তারপরে 9 থেকে 13 করতেছি। এইগুলো করা যাবে না। এটা করা যাবে কখন, যখন আমি বলছি যে আপনাকে কোয়েশন টাইপ নিয়ে অ্যানালাইসিস করবেন, যে আপনি ট্রু ফলস নট গিভেনই খুঁটিনাটি সব খুঁজে বের করতেছেন যে কোথায় ভুল হয়, কোথায় প্যাচটা লাগায় দেয়, ট্র্যাপ গুলা ধরতেছেন। এই স্টেজে থাকলে ঠিক আছে। আর যখন আপনি অলরেডি এই স্টেজ পার হয়ে গেছেন, এখন আপনি টেস্ট পিরিয়ডে চলে গেছেন, তখন আপনি একটানা টেস্ট দিবেন। প্রথমে শুধু একটা প্যাসেজ দেন, 20টা 13টা কোয়েশ্চন, তারপর দুইটা প্যাসেজ দেন, তারপরে একসাথে 3টা। আরেকটা জিনিস করবেন, সেটা হলো একবার হচ্ছে 1 ঘন্টায় টেস্ট দিবেন, দিয়ে দেখবেন যে কয়টা হইলো। সরি, একসাথে কয়েকটা ফোন চলে আসছিল। আচ্ছা, হ্যাঁ, এই যে এইটাই হচ্ছে বিষয়, আপনি বলতেছেন যে একটানা টেস্ট করলে পারি না, মাথায় ধরে পরে রেখে দেই। এরা নিজেকে ওইভাবে ফিট করে নিতে হবে, 1 ঘন্টা টেস্টের জন্য নিজেকে ফিট করে নিতে হবে, এছাড়া উপায় নাই। যে এখন কথা হচ্ছে আপনি হয়তো প্রথম দিন পারেন নাই, পরের দিন প্রথম দিন আপনি একসাথে 13টা কোয়েশ্চেনে সলভ করবেন। পরের দিন আপনি যদি 26টা নাও পারেন, তাহলে একটা না 20টা কোয়েশ্চেন সলভ করেন। এরপরের দিন আপনি 26টা কোয়েশ্চেন সলভ করেন, এরপরের দিন 40টা কোয়েশ্চেন সলভ করেন। এটা করতে হবে মাস্ট। আরেকটা জিনিস করবেন, একটা হচ্ছে 1 ঘন্টা সময় ধরে পরীক্ষা দিবেন, দিয়ে দেখবেন যে আপনার কয়টা আনসার হচ্ছে। আর আরেকটা কোয়েশ্চন মানে মেথড হলো, আপনি টাইমের দিকে তাকাবেন না, জাস্ট বসবেন, বসে 40টা কোয়েশ্চন ঠিক নিজের মতো করে ঠান্ডা মাথায় সলভ করবেন। এরপরে দেখবেন যে কতক্ষণ সময় লাগলো। ধরলাম আপনি হচ্ছে যে টাইম টাইম ধরে 1 ঘন্টা টাইম ধরে পরীক্ষা দিলে আপনার 25টা কারেক্ট হয়েছে। খুব ভালো করে খেয়াল করেন, 1 ঘন্টা টাইম ধরে আপনি 25টা কারেক্ট হয়েছে। আর যখন আপনি টাইম ধরেন নাই, দেখা গেল যে আপনি 1 ঘন্টা 30 মিনিটে সলভ করছেন এবং আপনি 37টা কারেক্ট করতে পারছেন। এইখানে এই জিনিসটা, গ্যাপটা কমায় আনতে পারলেই আপনার কাজ হয়ে গেছে। কিরকম আমি বলি, ধরেন 37 যদি আপনি কারেক্ট করেন 1.30 আওয়ার্সে, আর 25 যদি কারেক্ট হয় আপনার 1 আওয়ার দিয়ে পরীক্ষা দিলে, তাহলে আপনাকে খুব সিম্পলি আপনার একটা কনক্লুশন এখানে আসবে, সেটা হলো আপনার রিডিং স্পিড কম। অর্থাৎ বাট আপনার রিডিং এবিলিটি আছে, বা সেন্টেন্সের মিনিং বা প্যাসেজের যে ওয়ার্ড মিনিং যেগুলা থাকে, বা ওয়ার্ড যেগুলো ভ্যাকাবুলারি যেগুলো থাকে, সেগুলোর মানে উত্তর আপনি অর্থ বুঝেন এবং উত্তর করতে পারেন, এই স্কিলটা আপনার আছে। কিন্তু যেটা নাই সেটা হচ্ছে আপনি দ্রুত পড়লে বুঝেন না, বা দ্রুত পড়ে মিনিং তুলতে পারেন না। রিডিং এ 26 27টা যদি হয়ে যায়, এটা খুবই ভালো, এটা নট ব্যাড, কেন 23টা হইলে 6। এখন মেক শিওর করতে হবে যে মূল পরীক্ষায় যেন অ্যাটলিস্ট 27টা কারেক্ট করে, তাহলে 6.5 চলে আসবে। এখন ওইটাকে ধরে রাখতে হবে এবং ওইটাকে ইমপ্রুভ করতে হবে। তাহলে এখন আমরা কি করব, আমি যদি 1 ঘন্টা 30 মিনিটে পরীক্ষা দিলে আমার 37 কারেক্ট হয়, আর 1 ঘন্টায় পরীক্ষা দিলে আমার 25 কারেক্ট হয়, তাহলে আপনি ছোট্ট একটা কাজ করবেন, 1 মাসের মধ্যে আপনি ভালো ফলাফল পাবেন। সেটা কি? সেটা হলো যে এই প্যাসেজটা পড়া শেষ,
আনসার করা শেষ। আনসার করেছেন আপনি কতক্ষণ সময়ে? 1 ঘন্টা 30 মিনিটে। কোয়েশ্চন সলভ করা শেষ। এখন আপনি সব বাদ দিয়ে খাতা কলম নিয়ে বসবেন। আপনাকে আমি অনেকেরই অনেক কাজ থাকে, যারা রিসার্চ ওয়ার্ক করি আমরা বা করে মানুষজন, তারা হচ্ছে তাদেরকে অনেক পড়া দেওয়া হয় যে এইগুলো আপনি পড়বেন, পড়ে এখান থেকে কি কি ফাইন্ডিংস সেটা বের করবেন, বা আমি নিজে আমার রিসার্চ ওয়ার্কের জন্য এই কাজ করব। সেম ভাবে আপনি এটাকে নিয়ে বসবেন, খাতা কলম নিয়ে বসবেন এবং শুধু এই প্যাসেজটা পড়বেন, এখান এখান থেকে ইনফরমেশন গ্যাদার করবেন। আর হচ্ছে যেখানে দেখবেন আননোন ভোকাবুলারি আছে সেটা নোট করবেন, শিখে নিবেন। আরেকটা কাজ আমরা করতে করি না আর কি, এটা করবেন। আমি এটা এইভাবে কাজ করে আমার অনেক লাভ হয়েছে, সেটা হলো এই পুরো সেন্টেন্সটা আমরা যদি একটু পড়ি, দেখেন, দ্য টিপিক্যাল ওয়ে অফ টকিং টু এ বেবি, হাই পেসড, exaggerated and repetitious, is a source of fascination for linguists who hope to understand how baby talk impacts on learning. খেয়াল করেন, এই সেন্টেন্সটা আমি জাস্ট একটা এক্সপেরিমেন্টের জন্য আপনাদেরকে পড়তে দিব। মানে জাস্ট একবার পড়েন, মনে মনে বলা মানে সাউন্ড করা দরকার নাই, মনে মনে পড়েন। আচ্ছা, সবার ক্যামেরা যদি আসে, হ্যাঁ, যে ক্যামেরা যদি অন করেন, এটা অনেক সময় ওই ডিস্টার্বিং ফিল করে, হ্যাঁ। বাট আমি বলবো ক্যামেরা ওপেন রাখতে পারেন, এটা আমার সমস্যা না। বাট যারা আমরা অন্যের ক্যামেরা ওপেন করলে আর কি প্রবলেম ফেস করি, তার হাতে ডানে একটা অপশন আছে দেখবেন, ওইখানে জাস্ট একটা ক্যামেরা দেখা যায়, এরকম একটা অপশন আছে, ওইটা ক্লিক করে দেন, তাইলে দেখবেন অন্য সবার ক্যামেরা দেখা যাবে না, হ্যাঁ। আর আরেকটা আছে যে একেবারে মিনিমাইজ অপশন আছে, যেখানে আমি সহ কাউকে আপনি দেখতে হবে না, এটাও করে ফেলতে পারেন। ওকে, এখন এই সেন্টেন্সটা যে পড়তে দিলে, দেখেন, আপনি যদি প্রথমবার এই সেন্টেন্স পড়েন, হ্যাঁ, আমরা যারা এভারেজ রিডার থাকি, আপনার জন্য এটার অ্যাকচুয়াল মিনিং তুলতে প্রবলেম হবে। হুম, মানে একটু সময় লাগবে। তাহলে আমরা কি করব, এটা মিনিং তোলার জন্য 2 3 বার 5 বারও যদি পড়তে হয় পড়বেন, পড়ে আপনি এটার ক্লিয়ার মিনিং বের করবেন। এতে কি হবে, এই টাইপের সেন্টেন্স লেখা বা পড়া আপনার জন্য, আপনি অভ্যস্ত হয়ে যাবেন। আমি একটা এক্সাম্পল দেই। দেখেন, দ্য টিপিক্যাল ওয়ে অফ টকিং টু এ বেবি ইজ এ সোর্স, আমি পড়ি কিভাবে, এরকম পড়বো, দ্য টিপিক্যাল ওয়ে অফ টকিং টু এ বেবি ইজ এ সোর্স অফ ফ্যাসিনেশন ফর লিঙ্গুইস্টস। এই পর্যন্ত আপনি যদি থামেন, দেখেন, এইটা একটা সেন্টেন্স। এই সেন্টেন্সটাকে আমি একটু ছোট ছোট করে ভাগ করি। হুম, এটা হচ্ছে সেন্টেন্সটা হচ্ছে এটা, দ্য টিপিক্যাল ওয়ে অফ টকিং টু এ বেবি ইজ এ সোর্স অফ ফ্যাসিনেশন ফর লিঙ্গুইস্টস। এটার মিনিং তোলা কঠিন হবে না যে আমরা একটা বাচ্চার সাথে যেভাবে কথা বলি, এইটা ইজ এ সোর্স অফ ফ্যাসিনেশন ফর, ভাষাবিদদের জন্য এটা একটা আগ্রহের জায়গা বা আগ্রহের বিষয়, উৎস। এখন এই যে এটা দেখেন, এইখানে যে কথাগুলো বললো, এইটা হচ্ছে এই সেন্টেন্সের যে আহ, এই বক্তব্য যেটা প্রথম অংশ, দ্য টিপিক্যাল ওয়ে অফ টকিং টু এ বেবি, এর এক্সট্রা বক্তব্য, মানে এটা সম্পর্কে ব্যাখ্যা দিতেছে, অর্থাৎ ওয়েটা কেমন সেটাও বলে দিতেছে এখানে। সো এটা কিন্তু মেইন যে সেন্টেন্স স্ট্রাকচার, সেই সেন্টেন্স স্ট্রাকচারের অংশ না। কিভাবে আমি বলি, আমি এটা সম্ভবত আগেও বলছিলাম, যে খুবই সিম্পলি যদি আমি চিন্তা করেন, ঢাকা ইজ এ ক্রাউডেড সিটি। এখন এই বক্তব্যটা আমি যদি জাতিসংঘের কোনো একটা কনফারেন্সে দেই, বা আমি যদি হচ্ছে
মানে উত্তর আমেরিকার বা মেক্সিকোর একটা সিটিতে এই বক্তব্যটা দেই, যেখানে অডিয়েন্স থেকে পৃথিবীর বিভিন্ন প্রান্তের অডিয়েন্স আছে। এখন যারা এগুলো নিয়ে ঘাটাঘাটি করে তাদের জন্য ঢাকা চিনতে সুবিধা নেই, বাট একজন রেগুলার স্টুডেন্টের জন্য ঢাকা নাও চিনতে পারে। সেক্ষেত্রে তাকে কি করতে হয়, এখানে একটা অ্যাপোজিটিভ দিয়ে ইনফরমেশন দিতে হয়, এরকম ঢাকা, তো দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ, অথবা দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ ইজ এ ক্রাউডেড সিটি। এখন আমরা যারা মানে এভারেজ রিডার, আমরা এখানে এসে থেমে যাই, ঢাকা দ্য ক্যাপিটাল সিটি অফ বাংলাদেশ ইজ এ ক্রাউড, এটা হচ্ছে একটা নর্মাল সেন্টেন্স, এই জন্য এটা বুঝতে সুবিধা হয়। আমরা এখানে এসে হারায় যাই, তাহলে এই মিনিংটা কেমনে হইলো? কারণ আমরা সাবজেক্ট ভার্বের মিনিং তুলে অভ্যস্ত, যে দ্য টিপিক্যাল ওয়ে অফ টকিং টু এ বেবি, হাই পিচড, এক্সাজারেটেড এন্ড রিপিটেশাস, এই জায়গায় এসে আমরা হারায় যাই। তাহলে কি করতে হবে, আজকে থেকে আপনি যখন রিডিং প্যাসেজ পড়বেন তখন এই জিনিসগুলাকে মাইনাস করা জানতে হবে। এরপরে যদি আপনি মনে করেন যে আচ্ছা এই অংশটুকু তাহলে আমরা একটু পড়ার চেষ্টা করি, দেখি কি, সেটা ভিন্ন বিষয়। প্রত্যেকটা প্যাসেজে এমন পাবেন, প্রত্যেকটা প্যাসেজে না হলে তিনটা প্যাসেজের একটা প্যাসেজে এরকম থাকে, আমি আমি পেয়েছি। এবং ওই জিনিসগুলো আমাদেরকে কি করে সময় ক্ষেপণ করে, আমরা এইটা পড়তে গিয়ে নর্মালি যেখানে আমাদের ধরেন 20 সেকেন্ড লাগার কথা সেখানে লেগে যায় হচ্ছে 40 সেকেন্ড। তাহলে এই এরকমের সেন্টেন্সটা পড়বেন কিভাবে, এইভাবে: দ্য টিপিক্যাল ওয়ে অফ টকিং টু এ বেবি ইজ এ সোর্স অফ ফ্যাসিনেশন ফর ইংলিশ। এখন আপনি কিভাবে বুঝবেন যে এইখানে চলে যাবেন? এটা হলো কি, আপনি একটা সাবজেক্ট পড়ার পরেই, যে কোনো সেন্টেন্সে সাবজেক্ট পড়ার পরেই আপনার কাজ হলো ভার্বটা খুঁজে বের করবেন। আর এই ভার্বটা এই যে এখানে, ইজ এ সোর্স অফ ফ্যাসিনেশন ফর লিঙ্গুইস্টস। এরপরে আসবে আপনার এই অংশটা, এটা হচ্ছে, এখানে আগে আসি। একটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স, এই হু মানে এই যে লিঙ্গুইস্টস, হু হোপ টু আন্ডারস্ট্যান্ড হাউ বেবি টক ইম্প্যাক্টস অন লার্নিং, কিভাবে বেবি টক লার্নিং কে প্রভাবিত করে। এখন দেখেন, আমি কয়েকবার আমরা এই সেন্টেন্সের দিকে তাকানোর কারণে এই সেন্টেন্সটা প্রথমে যেরকম একটু ঝামেলাপূর্ণ ছিল, ঝাপসা ছিল, মিনিংটা কেমন জানি মনে হয়েছিল, এখন আর ওইরকম মনে মনে হবে না। তাহলে এইটা আসলে আমাকে কিভাবে লাভবান বা উপকৃত করবে, এই টাইপের সেন্টেন্স এর পরে যখন আমি পড়বো, এটা তো আর পড়বো না বা এটা আমার সামনে আসবে না, আইএলটিএস পরীক্ষায় না আসার সম্ভাবনা এই সবচেয়ে বেশি। এই টাইপের সেন্টেন্স আমার সামনে পড়লে আমি খুব কুইকলি এটার ট্রান্সলেশন করে ফেলতে পারবো। এইরকম জাস্ট সময় নিয়ে মানে একেবারে মনোযোগ দিয়ে যদি আপনি ধরেন 10 থেকে বা 11 থেকে শুরু করলেন, 11, 12, 13, 14, 15, আমি বললাম যে 5টা বই ঠিক করলেন, যে এই 5টা বইয়ে 4 5 20টা প্যাসেজ আছে, এই প্যাসেজ গুলো আমি A to Z এইভাবে পড়বো। এখন কেউ হচ্ছে 20টা পড়লে হবে, কারো 30টা পড়তে হবে, কারো 10টা পড়লেই হবে, এটা ডিপেন্ড করবে আপনার নিজের লেভেলের উপরে। বাট এই জাতীয় কাজগুলো করলে কি হবে, আপনার রিডিং হ্যাবিট বেশি হবে, হ্যাবিট হয়ে যাবে রিডিংটা। আর আপনার টাইমটা কমে আসবে, যে টাইমটা আপনার আগে লাগতো, দেখবেন যে 1 মাসের ব্যবধানে আপনি 1 ঘন্টা 30 মিনিট আর লাগতেছে না, 1 ঘন্টা 20 মিনিট লাগতেছে। 1 ঘন্টা 30 মিনিটকে 1 ঘন্টায় নিয়ে আসতে হলে আর কি কি করণীয়? আরেকটা কাজ হলো, আপনি কোয়েশন দেখার পরে, আমি এখন একটা লেভেলে আসছি, বা হয়তো এটা আরো 2 বছর আগে আসছি, সেটা হচ্ছে একটা কোয়েশন দেখা পরে অটোমেটিকলি মনে হয় যে এই 2 3টা ওয়ার্ডই আমি প্যাসেজে পাবো, যার সিনোনিম পাবো। এই লেভেলে নিজেকে নিয়ে আসার জন্য পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস করতে হবে, এবং খুবই মানে প্র্যাকটিসটা করতে হবে ফুললি কনসেন্ট্রেটেড হয়ে। মোবাইলে একটা নোটিফিকেশন আসবে, আমি যেমন আমার কল আসছিল এই জন্য 2টা মোবাইল কি হচ্ছে অফ করে দিছি আর কি, কল যেন না আসে, হ্যাঁ। তো এখন কল আসলে আমার মনোযোগটা নষ্ট হবে, যার কারণে আমি যেই এফোর্টটা দিতে চাই সেটা দেওয়া সম্ভব না পুরো এইভাবে। আপনি হচ্ছে প্রেজেন্টার্স টু শেয়ার দো, বুঝি নাই, ইজ রিকোয়ারিং ইউ টু অ্যালাউ মাল্টিপল প্রেজেন্টার্স টু শেয়ার, আপনারা কিছু শেয়ার করতে চাইলে করবেন, আচ্ছা এখন থাকুক। ওকে,
তো এখানে এই কাজগুলো করে আমি টাইমটা কমায় নিয়ে আসবো। এটা করেন, ভালো হবে ইনশাল্লাহ। এখন এখান থেকে আরেকটা জিনিস লাভ হবে, এই যে একটা বিষয়, হাউ বেবি টক গিভস ইনফ্যান্ট ব্রেইনস আ বুস্ট, মানে আমরা যদি বাচ্চাদের সাথে কথা বলি, এটা একটা বাচ্চার ব্রেইনের জন্য খুবই ভালো, এটা তার ব্রেনকে বুস্ট করবে, মানে ব্রেনকে পজিটিভলি হেল্প করবে আর কি। তো এখন এই যে বিষয়, এটা নিয়ে একটু জানাশোনা হইলো, আমার ইন্টেলিজেন্স লেভেলটা বাড়লো। আমরা যে যত জানবো, তার বলারও এবিলিটি বাড়বে, বুঝারও এবিলিটি বাড়বে, যত যত পড়বো তত। আমি আমার রাইটিং এ আমরা কোয়েশ্চনটা দেখাবো। আমার পরীক্ষায় একটা কোয়েশ্চন আসছিল, সেটা ছিল এমন যে উম, ভবিষ্যতে রোবট হচ্ছে শিক্ষকের জায়গাটা দখল করে নেবে, এটার সাথে আমি একমত নাকি দ্বিমত? এখন লাকিলি কেমব্রিজের একটা প্যাসেজ আছে, আপনারা দেখবেন, ড্রাইভারলেস কার্স, আমরা সলভ করছিলাম, এর মধ্যে একটা দুইটা কোয়েশ্চন সলভ করছিলাম। ড্রাইভারলেস কার্স, তো ড্রাইভারলেস কার্স মানে কি? এটা হচ্ছে মেশিন দ্বারা বা অটোমেটিকলি পরিচালিত হবে। সো এরকমই একটা বিষয় হবে, টিচিং এর কাজটাও এরকম, হয়তো রোবটকে সামনে দাঁড় করায় কথা বলাবে রোবটকে দিয়ে। তো আমার ওই প্যাসেজটা আমি ভালো করে পড়ছিলাম, এবং ওইখানের কনটেক্সটটা আমাকে খুব বেশি হেল্প করছে আইএলটিএস রাইটিং এ। তো এখানে আমরা যে প্যাসেজগুলো পড়বো, এগুলো খুবই উচ্চ মানের, যার কারণে এই প্যাসেজগুলা আমরা যদি ভালো করে পড়ি, এখান থেকে অনেক তথ্য পাবো, যেগুলো আমাকে শুধু আইএলটিএস পরীক্ষা না, অন্যান্য অনেক ক্ষেত্রে হেল্প করবে। তাহলে এইটা হলো, আমি যদি এতক্ষণ যা কথা বললাম এর সামারি যদি করি, সেটা হলো যে আমরা কোয়েশ্চন সলভ করার পরে প্যাসেজটা 10-20 মিনিট সময় নিয়ে, 30 মিনিট সময় নিয়ে পড়বো, সেখান থেকে ভোকাবুলারি গুলো নোট করব। আর ভোকাবুলারি নোট করার সময় আরেকটা কথা মাথায় রাখবেন, কিছু ওয়ার্ড আছে যে ধরেন এই টপিকের জন্য, ইনফেন্টস, ইনফেন্টস নিয়ে যদি কথা বলি বা ইনফেন্ট ব্রেন নিয়ে কথা বলি, তাহলে হয়তো আসবে। এই ওয়ার্ডগুলোর মিনিং মুখস্থ না করে জাস্ট একটু ওয়ার্ডের মিনিংটা একবার জাস্ট দেখে রাখলেন, আর কিছু করার দরকার নেই, মনে রাখার দরকার নাই, বা মনে রাখার জন্য এক্সট্রা এফোর্ট দেওয়ার দরকার নেই, কারণ ওইটা বিষয় ভিত্তিক ওয়ার্ড, এটা অন্য জায়গায় নাও আসতে পারে। বাট যেই ওয়ার্ডগুলো ভার্ব বা অ্যাবস্ট্রাক্ট নাউন টাইপ, হ্যাঁ, একটা আইডিয়া প্রকাশ করে, এইগুলা হচ্ছে আপনি শিখে নিবেন, কারণ ওই ভার্ব কিংবা ওই অ্যাবস্ট্রাক্ট নাউন ওইগুলো বিভিন্ন ক্ষেত্রে ব্যবহৃত হবে। শুধু ওই বিষয়ভিত্তিক ওয়ার্ডগুলোর আলাদাভাবে মুখস্থ করার বা এফোর্ট দেওয়ার আমি জরুরি মনে করি না। তাহলে আমরা এখন পর্যন্ত যা কথা বললাম, সেটা কথা বললাম যে কিভাবে আমরা অ্যাপ্রোচ করব। প্রথমটা হচ্ছে, এখানে আমরা চলে যাচ্ছি, আমি এখানে 15 থেকে 17 মিনিটস দিব, আর 100% আনসার করার মধ্যে ফোকাস করব। যদি এইটাতে 100% করতে গেলে আমার 1 মিনিট বা 2 মিনিট বেশি সময় দিতে হয়, দিব, সমস্যা নাই। আর এটার সলভ করার পরে কোয়েশ্চন যেগুলো হচ্ছে, এগুলো অ্যানালাইসিস করব, যেগুলো ভুল হলো, অ্যান্ড উই ক্যান্ট রিপিট দ্য মিস্টেক্স। মিস্টেক্স যদি রিপিট করেন, তাহলে মনে করবেন যে ইমপ্রুভ আর হয় নাই, ইমপ্রুভ হচ্ছে না। আর মিস্টেকগুলো রিপিট না করলেই আপনার স্কোর বেড়ে যাবে। এখন রিডিং এর ধরেন কোয়েশ্চন আছে 40টা, এর মধ্যে এমন কিছু কোয়েশ্চন আছে যেটার উত্তর করার জন্য যে কেউ পারবে, মানে ইংরেজি না জানলেও পারবে, এরকম ধরেন 10টা কোয়েশ্চেন আছে। মোটামুটি আপনি সে সংকেত, সূত্র, স্ট্র্যাটেজিক টিপস, টেকনিক্স, এগুলো দিয়ে 10টা আনসার করে ফেলতে পারবেন। এর মধ্যে যদি আপনার নিজের নলেজ থেকে যেগুলো আছে, অ্যানালিটিক্যাল টাইপ আছে, তারপর ট্রান্সলেশনের নলেজের কারণ বিষয় আছে, এই সকল মিলাই যদি আরো 20টা করেন, তাহলে আপনি 30টা কারেক্ট হয়ে গেল, 7 পেয়ে গেলেন। অর্থাৎ এখানে শুধু নলেজ থাকলে হবে না, টেকনিকও থাকতে হবে। আর টেকনিক, শুধু টেকনিকের উপর নির্ভর করলে হবে না। আপনি তাহলে 10টা বা 12টা উত্তর করতে পারবেন, যেটা দিয়ে আপনার কিছুই হবে না। আর শুধু নলেজের উপর বেস করলে আপনি হয়তো 20টা কারেক্ট করতে পারবেন, 20টা হইলে 5.5। তো 5.5 খুব নট ব্যাড একেবারে। তবে 6, নো ব্যান্ড লেস দেন 6, এইটাতে ফোকাস করবেন, যেন দুইটাতে 6.5 আর দুইটাতে 6 হয় মিনিমাম, তাহলে 6.5 পেলেন, আর দুইটা ব্যান্ডে 6 থাকলো, কোনোটা 6-এর নিচে গেল না, এটা একটা খুব সুন্দর স্কোর, এটা আপনাকে হেল্প করবে। এইটা করার পরে চলে আসবো আমরা প্যাসেজ 2-তে। এসে কোয়েশ্চন টাইপগুলো কি একটু দেখি।
কিভাবে আমরা কোনটা আগে করব কোনটা পরে করব। এখানে কোয়েশ্চেন টাইপ আছে লিস্ট অফ রিসার্চার্স, মানে লিস্ট অফ পিপল নিয়ে আমরা করেছিলাম এইটা। আর আছে গ্যাপ ফিলিং এটা, তারপরে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। এই তিনটা কোয়েশ্চেন টাইপের মধ্যে সবচেয়ে কঠিন হইলো, সবচেয়ে সহজ হইলো এটা। সো আমরা প্রথমেই এই কোয়েশ্চেন আনসার করব। তবে আমরা বাকি কোয়েশ্চেন টাইপগুলো দেখে নিব। সেটা হচ্ছে ম্যাচিং ইনফরমেশন। আর ম্যাচিং ইনফরমেশন মাত্র তিনটা, তিনটা ইনফরমেশন থাকার কারণে, কোয়েশ্চেন থাকার কারণে জাস্ট এই তিনটা ইনফরমেশন একটু ছোট্ট করে মাথায় নিয়ে নিব। যেমন ধরেন আর রেফারেন্স টু চেঞ্জ উইচ অকার্স ইন বেবিজ ব্রেন অ্যাক্টিভিটি বিফোর দ্য এন্ড অফ দেয়ার ফার্স্ট ইয়ার। তাহলে ফার্স্ট ইয়ার আর চেঞ্জ ইন দ্য ব্রেন, বেবিজ, বেবিজ কথাটা এই দেখেন আমি সাথে সাথে আমি কিওয়ার্ড ঠিক করে ফেলতেছি। চেঞ্জ নিয়ে কথা হচ্ছে, এটা হচ্ছে বেবিজ ব্রেইনে হবে। আচ্ছা, ব্রেইনটাকে আমি ধরতেছি, বেবিকে ধরতেছি না, কারণ বেবি তো এই পুরা প্যাসেজে বেবি থাকবে। আর এটা হচ্ছে এন্ড অফ দেয়ার ফার্স্ট ইয়ার, এন্ড কথাটার যেটা এখানে ইম্পর্টেন্ট হচ্ছে ফার্স্ট ইয়ার। ফার্স্ট ইয়ার পাইলে এন্ড পাবো, আর এন্ড পাইলেই আমাদের এটা উত্তর। তাহলে আমরা একটু মনে রাখলাম যে চেঞ্জ ইন দ্য ব্রেইন। ওকে, চেঞ্জ ইন দ্য ব্রেইন ফার্স্ট ইয়ার। The example of what some parents do for their baby's benefit before birth, তাহলে এখানে ফোকাসটা হচ্ছে বিফোর বার্থে। এ মেনশন অফ বেবিজ, এই দেখেন রেফারেন্স, এক্সাম্পল, মেনশন, এগুলো কোনো জরুরি কথা না, এগুলো সব ফাও কথা। কারণ এগুলো মানে এগুলো ওয়ার্ড বাদ দেওয়া জানতে হবে, হ্যাঁ। ওয়ার্ড বাদ দিতে পারলে টাইম কমে আসবে। এগুলো যা করতেছি এখন বেশিরভাগ কাজ করতেছি সময় কিভাবে কমিয়ে আনবেন বুঝেন, ফোকাসটা খেয়াল রাখেন। আমরা কথা বলতেছি কিভাবে আমি 60 মিনিটসটাকে ইউটিলাইজ করব, এবং কিভাবে এখান থেকে যত পারা যায় 1 ঘন্টা 30 মিনিটকে কিভাবে 1 ঘন্টা করা যায় সেটা। সেই জায়গায় যত অপ্রয়োজনীয় তথ্য সেগুলো বাদ দিব, যেমনটা করছিলাম এখানে। আবার এটা আমি ইংরেজি শেখার জন্য বলছিলাম, কিন্তু প্যাসেজ পড়ার সময় মানে কোয়েশ্চেন সলভ করার সময় খুব ইজিলি এখানে আসার পরেই থেমে গিয়ে চলে যাব এখানে। বারবার এই কাজটা করে, দ্য টিপিক্যাল ওয়ে অফ টকিং টু এ বেবি ইজ এ সোর্স অফ। এখানে এরকম হইতে পারতো, এখানে একটা কমা এখানে একটা কমা, এরকমও থাকলে দুই কমার মাঝখানে পড়ার দরকার নাই। আচ্ছা, বিফোর বার্থ বেবিজ প্রিফারেন্স ফর দ্য সাউন্ডস দ্যাট আদার বেবিজ মেক। বেবিজ প্রিফারেন্স ফর দ্য সাউন্ডস দ্যাট আদার বেবিজ মেক। আচ্ছা, আদার বেবিজ সাউন্ডস, আদার বেবিজ সাউন্ড, আদার বেবিজ সাউন্ড, ওকে। তাহলে এটা একটু মাথায় রাখতে পারেন, সাউন্ডস এটা। আর হচ্ছে ফার্স্ট ইয়ার, চেঞ্জ ইন দ্য ব্রেইন। জাস্ট এই তিনটা ওয়ার্ড মাথায় রাখবেন, এরপরে আপনি এটা সলভ করা শুরু করবেন, আনসার করা শুরু করবেন। ওকে, এখন এটা আমরা আনসার করার জন্য আমরা আজকে বেশি ইয়ে করবো, আমি সরাসরি আনসারে চলে যাব। তারপরে হচ্ছে আপনি এই এখানে একটু খেয়াল করেন আর আনসার, মানে প্রথম দুইটা কোয়েশ্চেন নিতে পারেন অথবা একটা কোয়েশ্চেন নিতে পারেন। জাস্ট এই কোয়েশ্চেনের কিওয়ার্ড গুলো আর এই পর্যন্ত আপনি একটু পড়ে নেন 30 সেকেন্ড সময়। ওয়েল, এটা এটা এই কাজটা হয় নাই আমাদের। আমরা প্রথম পেজে যাব আগে, হ্যাঁ? প্রথম পেজে এটা শেষ করে নিব, তারপর এখানে আসতেছি। সরি, এখানে হ্যাঁ আগে গ্যাপ আছে, গ্যাপটা করে নেই। আর এখানে হচ্ছে ট্রু ফলস নট গিভেন আছে। আরেকটা জিনিস জাস্ট দেখে আসি, থার্ড পেজটা একটু দেখে নিবেন যে কি কি আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। আসেন আমরা একটু থার্ড পেজটা দেখি। থার্ড পেজে হচ্ছে ম্যাচিং ইনফরমেশন, এটা ঝামেলা। 31, গ্যাপ ফিলিং, ওকে। লিস্ট অফ রিসার্চার, কিভাবে কি প্ল্যান করবেন আমি বলি। এটা আগে সলভ করবেন, তারপরে এটা সলভ করবেন, তারপরে এটা। এখন যদি দেখেন লাস্টে পড়তে পারতেছেন না, তাহলে যে কোনো একটা, 27, 28, 29, 5টা, আপনাকে অবশ্যই কিছু ছেড়ে দেওয়ার মানসিকতাও রাখতে হবে। যদি আপনি এমন হয় যে আপনার 59 মিনিট হয়ে গেছে এগুলা সলভ করতে করতে, তাহলে এখানে যেগুলো আছে
আপনি জাস্ট যে কোনো একটা আনসার দিয়ে দেন সবগুলা। মানে হচ্ছে ধরেন ডি, দিয়ে দিয়ে দিলে এমন হইতে পারে যে লিস্ট একটা টিকে যেতে পারে, দুইটা তো টিকবে না, একটা টিকে যেতে পারে, দুইটাও কোনো কোনো দিন টিকে যেতে পারে যদি আপনি দোয়া দরুদটা বেশি করেন। ভাগ্য যদি আপনার পক্ষে থাকে দুইটা টিকে যেতে পারে, একটা মোটামুটি টিকবে, এটা 95% শিওর। তাহলে আপনি না পড়ে এখান থেকে একটা কারেক্ট করলেন, আর এগুলো ভালো করে করার কারণে গ্যাপে 32 থেকে 36 কয়টা হলো, পাঁচটা, ছয়টা কারেক্ট হয়ে গেল। আর এখানে চারটার মধ্যে ধরেন তিনটা, নয়টা কারেক্ট হয়ে গেল। থার্ড পেসেজে নয়টা কারেক্ট করলাম, আর প্রথম পেসেজে 13টার মধ্যে 13টা কারেক্ট করতে গিয়ে তো হবে না হয়তো, 12টা কারেক্ট করলাম। তাহলে 9 আর 12 21। আর যদি আমি সেকেন্ড পেসেজে 10টা কারেক্ট করতে পারলে 31। ইভেন 31 না হইলেও যদি 30 হয় তাও 7 থাকতেছে। এগুলো হচ্ছে এভারেজ রিডারদের জন্য, আর যারা আমরা বেশি ভালো তারা তো অবশ্যই এগুলা সবগুলাই আমরা কোয়েশন সলভ করব। এখন আমরা এইটা একটু মেইন, আমরা এখন এটা সলভ করবো। হ্যাঁ, এটা সলভ করতে গেলে আমরা প্রথম কাজ হলো প্যাসেজের হেডলাইনটা পড়া। সেটা হচ্ছে দ্য কোকোনাট ফার্ম। ওকে, কোকোনাট ফার্ম। এখন মনে করেন যে এক্সাম হলে আপনার এই কোয়েশ্চনটা আসলো দ্য কোকোনাট পাম, আপনি কি করবেন? কোকোনাট পাম অর্থ কি আপনি জানেন? কোকোনাট অর্থ জানেন, পাম অর্থ কি জানেন না? ঠিক আছে, দরকার নাই, এটার অর্থ আর লাগবে না, কোকোনাট পেয়েছেন। যদি মনে করেন যে বুঝলাম না কি বললো, বিষয়বস্তুটা কি, তাহলে একটা লাইন পড়ে নেবেন। ফর মিলেনিয়া, মিলেনিয়া মানে হচ্ছে মিলিয়ন মিলিয়ন বছর, দ্য কোকোনাট হ্যাজ বিন সেন্ট্রাল টু দ্য লাইফস অফ পলিনেশিয়ান এন্ড এশিয়ান পিপলস। এই যে এখন পিপলস দিছে, তার মানে পিপলের সাথে এস হয়, এটাও একটু জেনে রাখা দরকার নর্মালি। পিপল মানে কি? পিপল মানে হচ্ছে, অ্যাজ ফার এজ আই নো, এক মানুষ, এক ধরনের মানুষের প্লুরাল। আর পিপলস মানে হলো বিভিন্ন ধরনের মানুষের প্লুরাল। ওকে, এখন আমরা প্যাসেজের হেডলাইন পড়লাম, বুঝে গেলাম কোকোনাট নিয়ে আলাপ হবে, পলিনেশিয়ান এবং এশিয়ান পিপল নিয়ে আলাপ হবে। আমরা এখন চলে যাচ্ছি প্যাসেজের কোয়েশ্চনে। 30 মিটার্স টেবিল যদি থাকে, তাহলে টেবিলটা আগে বোঝার চেষ্টা করবো। হ্যাঁ, টেবিলটা সাজাইছে কিভাবে? দ্য কোকোনাট পাম, পার্ট, পার্ট মানে হচ্ছে গাছের বিভিন্ন বিভিন্ন শাখা নিয়ে কথা বলবে। ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে গুড়ি। লিভস পাতা, ফ্লাওয়ার্স ফ্রুটস। তাহলে চারটা বিষয়। ট্রাঙ্কের ডেসক্রিপশনটা কি? 30 মিটার্স পর্যন্ত লং। ওকে। আর হচ্ছে টিম্বার ফর হাউসেস এন্ড দ্য মেকিং অফ ইউজেস। তাহলে সাজাচ্ছে কিভাবে? গাছের বিভিন্ন পার্ট নিয়ে কথা বলবে আর তাদের ডেসক্রিপশন আছে। ডেসক্রিপশনের অংশে কোনো কোয়েশ্চন নাই, শুধু ইউজেস, ইউজেস মানে তার ব্যবহার, ব্যবহারটা নিয়ে কোয়েশ্চন আছে, সেটা আমরা সলভ করব। এখন আমরা প্রাঙ্কে চলে যেতে পারি। এখন যেহেতু 30 মিটার্স পর্যন্ত আছে, সো আমাদের ওয়েট করতে হবে না, প্রবলেম হবে না, ইজিলি পেয়ে যাব। সরাসরি যাই। আহ আরেক জিনিস করতে পারেন, লিভস আপ টু 6 মিটার্স লং টু মেক ব্রাশেস। লিভসে কিন্তু কোনো কোয়েশ্চন নাই, সো এটা আর তর্ক দরকার নাই। তাহলে আমরা চলে যাচ্ছি ট্রাঙ্কে। ট্রাঙ্ক। আচ্ছা, ইউজেস কি? টিম্বার ফর হাউজেস, হাউজের মানে বা বাড়ির জন্য কাঠ। অ্যান্ড দ্য মেকিং অফ, ওকে, বাড়ির জন্য কাঠ হিসাবে ব্যবহৃত হয়, আর আরেকটা জিনিস বানানোর জন্য ব্যবহৃত হয়, সেটা কি? 30 মিটার্স, আমরা 30 মিটার্স খুঁজবো, এই যে 30 মিটার্স। এখন এই যে ট্রাঙ্ক, তাহলে এখন আমরা দিস ইজ এন ইম্পর্টেন্ট সোর্স অফ টিম্বার পাওয়া গেলাম ফর বিল্ডিং হাউসেস and is increasingly used is being used as a replacement for endangered hardwoods in the furniture construction industry. এখন আপনারা দ্রুত উত্তর দিবেন, সময় 10 সেকেন্ড। এখান থেকে কোনটা উত্তর হবে? আমরা চেষ্টা করব যতটুকু পারা যায় পুরো টেস্টটাকে একটু টাচ করা। মেকিং, মেকিং এর সাথে এটা কনস্ট্রাকশন সিনোনিম। এখানে বলছে কি মেকিং অফ, এখানে হচ্ছে ফার্নিচার কনস্ট্রাকশন। আগে পরে, পরে আগে, ফার্নিচার কনস্ট্রাকশন মানে ফার্নিচার মেকিং, মেকিং অফ ফার্নিচার, ফার্নিচার। এটা হচ্ছে ফার্নিচার, আমাদের উত্তর পেয়ে গেলাম একটা। এখন আমরা চলে যাচ্ছি পরের কোয়েশ্চনে। ফ্লাওয়ার্স এট দ্য টপ অফ দ্য ট্রাঙ্ক, ট্রাঙ্কের উপরে থাকে ফ্লাওয়ার্স।
স্টিমস প্রোভাইডস সেপ used as a drink or a source of, তাহলে স্টিমস প্রোভাইড সেপ, সেপ দেয়। এসএপি কি সেপ, সেপ মানে কি জানি না আমরা, বাট এটা কি করা হয়, ড্রিঙ্ক অর এ সোর্স অফ, অন্য আরেকটা বিষয়ের উৎস, ড্রিঙ্ক হিসাবে এবং অন্য আরেকটা বিষয়ের উৎস হিসাবে ব্যবহৃত হয়। ফ্লাওয়ার্স, আচ্ছা ফ্লাওয়ার্স এর সাথে কোনো সংখ্যা আছে নাই? আচ্ছা ফ্লাওয়ার্স পাবো আশা করি, কারণ এর মধ্যে আবার 6 মিটার্স আছে। আচ্ছা মনে করেন আপনার কাছে ফ্লাওয়ার্সটা পাচ্ছেন না খুঁজে, তাহলে 6 মিটার্স লং এখানে যাবেন, এর নিচে পাবেন 6 মিটার্স, 6 মিটার্স। আচ্ছা এখানে স্যাপ, এই যে 6 মিটার্স, তারপরে স্যাপ এই জায়গায় চলে আসে, আমরা একটু যাই। ইন দ্য ফ্লাওয়ার স্টেমস মে বি ট্যাপড ফর their sap to produce a drink, and the sap can also be reduced by boiling to produce a type of sugar, type of sugar, produce a type of sugar। কার কার মনে হয় এটাই উত্তর? মনে হইলে আর বেশি কথা বলবো না, না বুঝলে সুগার, ঠিক আছে, এর উচ্চারণ সুগার। তাহলে এটা মোটামুটি বুঝে গেলাম। গেপ ফিলিং, চেষ্টা করতে হবে যে খুব খুব দ্রুত উত্তর দিয়ে দিতে। ফ্রুইটস, বাট যেন ভুল না হয়, কারণ এগুলোই আমাদের মেইন পয়েন্ট, আমরা এখান থেকেই কোয়েশন মানে সবচেয়ে বেশি স্কোর করব। আইএলটিএস পরীক্ষাটা আগে একটু সহজ ছিল বুঝছেন, মনে করেন যে আজকে থেকে 7-8 বছর আগে যদি বলি, খুবই সহজ ছিল, সহজ এই এই অর্থে সহজ যে গেপ ফিলিং থাকতো প্রচুর। আর কঠিনও ছিল এই অর্থে যে প্র্যাকটিস করার জন্য বা প্রস্তুতি নেওয়ার জন্য এনাফ রিসোর্স ছিল না, বাট এখন হিউজ ম্যাটেরিয়ালস আছে, রিসোর্স আছে, সো আমাদের জন্য এই বিষয়গুলো এখন ট্র্যাপ গুলো যারা সেট করে বা যে ট্র্যাপ গুলো সেট করা হয় সেগুলো আমরা ইজিলি উত্তর দিতে পারি। মিডিল লেয়ার, ফ্লুইডস এর কয়েকটা লেয়ার আছে, আউটার লেয়ার, মিডিল লেয়ার, ইনার লেয়ার। আউটার লেয়ার নিয়ে কোনো কথা নাই, মিডিল লেয়ার নিয়ে কথা আছে। কোয়ার ফিবার্স এটা ইউজ করা হয়, তাহলে মিডিল লেয়ার যেটা এর মধ্যে সেটা কি কোয়ার ফিবার্স, এটা ইউজড করা হয় কি জন্য, ইউজড ফর। ইনার লেয়ার শেল এ সোর্স অফ, এটা কিসের উৎস। ওয়েন হাল্ভড, ওয়েন হাল্ভড যখন হাফ করা হয় যায় ফর, তাহলে মানে হাফ করলে কি জন্য, কি জন্য হাফ করা হয়, আর এ সোর্স অফ, তিনটা কোয়েশ্চেন আছে, আমরা চাইলে তিনটাকে নিয়ে যেতে পারি একসাথে, চাইলে একটা করে একটা নিয়ে যেতে পারি। মিডিল লেয়ার কোয়ার ফিবার্স ইউজড ফর, এটাতে যাই আমরা। আমরা এখন যাচ্ছি কোথায়, ফ্লাওয়ার্সে। না দাঁড়ান, ফ্লাওয়ার্স কিনা, ফ্রুইটসে। এই যে ভুলে গেলাম, ভুলে গেলে সাথে সাথে দেখে আসতে হবে। ভাষা ভাষা কিছু রাখা যাবে না, মানে আপনার মাথায় ভাষা ভাষা যে কি বলবো, মানে কি খুঁজতেছি ভুলে গেছি, সাথে সাথে গিয়ে দেখে আসবেন কি খুঁজতেছেন। ফ্রুইটস, কোকোনাট পামস প্রডিউস as many as 70 fruits per year, আমরা কোয়ার, কোয়ার যেটা, হ্যাঁ, থ্রি লেয়ার্স, ওয়াটার আউটার লেয়ার, ফাইবারাস মিডিল লেয়ার এন্ড হার্ড ইনার লেয়ার। Fibrous middle layer produce coconut fiber. Coir, which has numerous uses, which has numerous uses। আমরা ইউজ নিয়ে কথা বলবো, হ্যাঁ, আমরা কিন্তু আগেও বলছি আমরা জানি যে ইউজ নিয়ে কথা হবে, কি জন্য ইউজ হয়। When they produce coir which is numerous uses and is particularly important in manufacturing ropes, manufacturing ropes, ropes, yes, এখানে উত্তরটা হবে ropes। হুম, ঠিক আছে, হ্যাঁ। এখন আমরা ইনার লেয়ার যেটা শেল, এটা কিসের সোর্স, আর সোর্স অফ, আর ওয়েন হাল্ভড তখন কি হয়ে যায়, অর্ধেক করলে কি হয়ে যায়, আর প্রথমে সোর্স অফ। ইনার লেয়ার, the woody inner layer, the shell, which in three seed, an important product obtained from the shell is charcoal, which is widely used, এটা কিন্তু পেয়ে গেলাম, which is widely used in তাহলে এটা পেয়ে গেলাম, হ্যাঁ আমি উত্তর এখানে পেয়ে গেছি, আপনারা বলেন তো উত্তর কি হবে। An important product obtained from the shell is charcoal,
শেল থেকে পাওয়া যায়, তাহলে শেল কিসের সোর্স? খারকোল, খারকোল। ওকে। আচ্ছা, আমরা এটা পেয়ে গেলাম, সোর্স অফ খারকোল। খারকোল অর্থ কি দরকার নাই জানা, না জানলেও হবে, মানে আনসার করার ক্ষেত্রে, কিন্তু পরে পড়ার ক্ষেত্রে আমরা শিখে নিব এগুলো। এই যে আমরা এখন খুব ইজিলি পাচ্ছি। তারপর ওয়েন হালভড ফর, তাহলে হাফ করা হলে কি হয়ে যায় দেখি। অর্ধেক করা হলে হালভ, কিন্তু হাফের ভার্ব হচ্ছে হালভ, মানে অর্ধেক করা, হ্যাঁ। তারপর হচ্ছে ওই যে ভেরেস্ট হ্যাজ ইন দা হোম এজ ওয়েন ব্রকেন ইন হাফ, এই যে দেখেন কত সোজা। দ্য শেলস আর অলসো ইউজড অ্যাজ বোলস ইন মেনি পার্টস অফ দ্য এশিয়া। বোলস, তাহলে যখন অর্ধেক করা হয়ে যায় তখন এটা কি জন্য ইউজ হয়? বোলস। এই তো আমরা এগুলো পেয়ে গেলাম। নাও আমরা কোকোনাট ওয়াটার আর ড্রিঙ্ক, প্রথমত আর সোর্স অফ ফর আদার প্লান্টস, উৎস কিছু অন্যান্য প্ল্যান্টস এর জন্য কি উৎস? কোকোনাট ওয়াটার, লেটস সি। কোকোনাট ওয়াটার উইচ ইজ ইন্ডিয়া ড্রিঙ্ক, পেয়ে গেলাম। প্রোভাইডস দ্য হরমোনস উইচ এনকারেজ আদার প্ল্যান্টস টু গ্রো। কি হবে উত্তর বলেন তো? প্রোভাইডস হরমোনস, যেটা অন্য প্ল্যান্টস কে গ্রো করতে হেল্প করে। ফার্স্ট উত্তর দিবেন যারা উত্তর দিতেছেন। তাহলে এখানে আমরা হরমোনস পেয়ে গেলাম। ওকে। গ্লিসারিন অ্যান্ড কোকোনাট ফ্লেশ, ফ্লেশ মানে বাইরের যে মাংস টাইপের, যেটা ফ্লেশের বাংলা হচ্ছে মাংস আর কি। তো কোকোনাটের তো ফ্লেশটা আমরা বুঝতেছি, মানে সব কোকোনাটের যে অংশটা খায় মানুষ সম্ভবত ওইটাই আর কি। ওকে। তো আমরা একটু দেখি কোকোনাট ফ্লেশ ওয়েল অ্যান্ড মিল্ক ফর কুকিং অ্যান্ড, ওয়েল অ্যান্ড মিল্ক ফর কুকিং অ্যান্ড অন্য একটা জিনিস। আর গ্লিসারিনটা অ্যান ইনগ্রেডিয়েন্ট ইন, আচ্ছা আমরা আগে দেখি গ্লিসারিন এর আগে made into coconut oil and coconut milk which are widely used in cooking in different parts of the as well as in cosmetics and হইলে সহজ, and হইলে as well as also এগুলো থাকে, besides in addition to this এই টাইপের হয়, as well as এটা। তাহলে এটা হচ্ছে কসমেটিক্স, উত্তরটা হচ্ছে কি কসমেটিক্স। and মানে as well as থাকবে, also থাকবে, in addition to this থাকবে, besides থাকতে পারে, সবচেয়ে বেশি থাকে also এবং as well as, কসমেটিক্স। এরপরে আমরা চলে যাচ্ছি পরের কোয়েশনে। গ্লিসারিন এন ইনগ্রিডিয়েন্ট ইন, গ্লিসারিন মানে হচ্ছে একটা জিনিস, এটা একটা ইনগ্রিডিয়েন্ট, কোন ক্ষেত্রে ইন দেখি কোথায়। ফ্যাট গ্লিসারিন এগোস্টার ইন কোয়াইট ডিফারেন্ট স্পেয়ার এজ ইন দ্য ওয়ার্ল্ড ইটস ইন বেসড ইনভেনশন ডাইনামাইট। এখানে এখানে এই জায়গাটা একটা একটা পড়ার একটা ইয়ে আছে, হ্যাঁ। যদি ডাইনামাইট সবাই পারছি বা পারতেছি, বাট এখানে সিস্টেম এরকম পড়বেন, ডেরিভেটিভ অফ কোকোনাট ফ্যাট গ্লিসারিন acquired strategic importance in a quite different sphere, এটা কি? ডাইনামাইট। এটা এটা কি, as Alfred Nobel enters the world to his nitroglycerin based invention dynamite। এটাও পেয়ে গেলাম। সো আমরা কোয়েশন মানে হচ্ছে গ্যাপ ফিলিং শেষ করে ফেললাম। আমরা পরে এখন ট্রু ফলস নট গিভেন এ যাব। হ্যাঁ, যারা উত্তর দিয়েছেন ওয়েল ডান। এখন আমরা ট্রু ফলস নট গিভেন এ যাব, একটু পড়বো দ্রুত। ট্রু ফলস নট গিভেন, ফলস এবং নট গিভেনে অনেকেই কনফিউজড হয়ে যান, আমরা আজকে বলবো কিভাবে ফলস এবং কিভাবে নট গিভেন হয়। কোকোনাট সিডস নিড শেড, কোকোনাট সিডস নিড, কোকোনাটস এর যে বেজ এগুলো দরকার যে ইন অর্ডার টু জার্মিনেট, জার্মিনেট করার জন্য, যার মতো তো জীবাণু, জার্মিনেট মানে এখানে হয়তো বা কুড়ি দেওয়ার জন্য, মানে জীবন দেওয়ার জন্য। জীবাণু মানে কিন্তু জীবের অণু, হ্যাঁ।
সো জীবন দেওয়ার জন্য, অর্থাৎ মানে বীজটা থেকে জীবন আসার জন্য ছায়া দরকার। তাহলে এখানে পয়েন্ট কি? ছায়া দরকার। নিড শেড। এখন আমরা কি করব? আমরা ট্রু পোস্ট নট গিভেন ক্ষেত্রে দুইটা কোয়েশ্চেন পড়বো। কোকোনাটস ওয়ার প্রবাবলি ট্রান্সপোর্টেড টু এশিয়া ফ্রম আমেরিকা ইন দ্য 16th সেঞ্চুরি। তাহলে এই সহজ হয়ে গেল আমাদের জন্য, কোয়েশ্চেন সবগুলো সহজ হয়ে গেল। 16th সেঞ্চুরি, 16th সেঞ্চুরি চলে যাব, গিয়ে দেখবো এই কথাটা আছে কিনা। না থাকলে এর উপরে দেখবো এই কথাটা আছে কিনা। এটা না থাকলে এটা নট গিভেন, এটা না থাকলে এটা নট গিভেন, দেখি। এখন ফলস বা নট গিভেন বুঝবো কিভাবে? নট গিভেন হইলো, অনেকে মনে করেন যে নট গিভেন মানে কিছুই নাই, মনে হয় না। নট গিভেন মানে হলো এখানে যে কথাগুলো আছে এগুলা, এই পুরো বক্তব্যটা পেসেজে যদি একুরেট মানে একেবারে 100% মিলে যায়, ট্রু। 100% যদি না মিলে তাহলে ফলস। আর যদি একটু একটু কথা থাকে তাহলে নট গিভেন। ধরেন কোকোনাটস নিয়ে কথা আছে, ট্রান্সপোর্টেশন নিয়ে কথা আছে, এশিয়া পর্যন্ত কথা আছে। মনে করেন যে কথা হয়েছে যে কোকোনাটস গুলা এশিয়াতে ট্রান্সপোর্ট করা হয়েছে, কোথা থেকে ট্রান্সপোর্ট করা হয়েছে কোনো বক্তব্য নাই, তাহলে নট গিভেন। আবার কোকোনাটস গুলো আমেরিকা থেকে ট্রান্সপোর্ট করা হয়েছে, আমেরিকা থেকে কোথায় ট্রান্সপোর্ট করা হয়েছে এটাও নাই, তাহলে নট। আর যদি বলে যে কোকোনাটস গুলো এশিয়াতে ট্রান্সপোর্ট করা হয়েছে ইউরোপ থেকে, তার মানে বোঝা গেল এটা না, এটা হচ্ছে ফলস। আর যদি বলে যে কোকোনাট গুলো এশিয়াতে ট্রান্সপোর্ট করা হয়েছে আমেরিকা থেকে, তাহলে তো আর ট্রু। তাহলে আমরা 16th সেঞ্চুরিতে যাই, আর দুইটা বক্তব্য মাথায় রাখি। একটা বক্তব্য হচ্ছে নিড শেড ইন অর্ডার টু জার্মিনেট, আর আরেকটা হচ্ছে 16th সেঞ্চুরি, এশিয়া টু আমেরিকা, এশিয়া টু আমেরিকা, সরি, এশিয়া ফ্রম আমেরিকা, টু এশিয়া ফ্রম আমেরিকা। আমরা একটু যাই 16th সেঞ্চুরিতে। 16th সেঞ্চুরি একটু উপর থেকে আসি। 14th সেঞ্চুরি আছে এটা মেবি শেষ পেসেজ। এখানে। সহজ হয়ে গেল কাজ, তার মানে বোঝা গেল এই পেসেজ থেকেই সবগুলো আনসার হবে। ট্রু হইলেও হবে, না হইলে ফলস হইলেও হবে, নট গিভেন হইলেও হবে। তাহলে আমরা 16th সেঞ্চুরি এখানে দেখি। There have been countries of academic debate over the origins of the coconut. There were no coconut palms in West Africa, the Caribbean, or the east coast of the Americas before the voyages. 16th century trade and human rights revealed that Arab traders and European sailors are likely to have moved coconuts from South and Southeast Asia to Africa and then across the ইস্ট অফ আমেরিকা। এখানে আমেরিকাতে, আমেরিকা তো পাঠায় না, উল্টা আমেরিকাতেই পাঠানো হয়েছে। বাট দ্য অরিজিন অফ কোকোনাট ডিসকভার্ড অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা বাই 16th সেঞ্চুরি সেলার্স হ্যাজ বিন দ্য সাবজেক্ট অফ সেঞ্চুরি। আর কিছু দরকার না, এটা ফলস। এটা অলরেডি আপনারা উত্তর দিয়েছেন। ফলস, হ্যাঁ এটা ফলস। ফলস, আমরা 10 নাম্বার কি হইলো ফলস। এখন 10 নাম্বারের আগে থাকতে হবে হচ্ছে কোকোনাট সিডস জার্মিনেট করার জন্য সিড দরকার, শেড দরকার কিনা। এখান থেকে যেহেতু ওই বিষয় নিয়ে আলাপ হয়ে গেছে, তার আরেকটু উপরে যাইতে হবে। Moisture that can be taken up by the roots of the coconut seedling as it starts to grow. The fibrous food wall that help it to float during the voyage stores moisture that can be taken up to. ছায়ার বিষয়ে আলাপ করতেছে না, ছায়া নিয়ে টু হইতে হইলে, এই যে দেখেন, and exposed to the full glare of the tropical sun. Exposed to the full glare of the tropical sun, ক্রান্তীয় যে সূর্য, একটা প্রান্তে যে সূর্যের যে এটা ফুল গ্লেয়ারের উপর যদি এক্সপোজ করা হয়, কোকোনাট সিডস আর এবল টু জার্মিনেট। তার মানে রোদে থাকলে সে জার্মিনেট করতে পারে।
তার মানে তার যে ছায়া লাগবে এমন কোনো কথা নাই, সো এটাও ফলস। প্রথম দুইটা ফলস পেয়ে গেলাম। এখন আপনাদের জন্য বিষয় সহজ হয়ে গেছে। 11, 12, 13 এখান থেকে ট্রু থাকতে হবে, নট গিভেনও থাকতে হবে, বুঝছেন? বেশিরভাগ ক্ষেত্রে সবগুলা থাকা লাগে। তারপরেও আমরা দেখি পরের কোয়েশ্চনটা কি, আমরা একটু পড়ি। বাট এগুলো হচ্ছে এইভাবে দিব না, অবশ্যই পড়ে দিব, ওটা একটা সফট সিগন্যাল। পরেরগুলোতে বেশি, তিনটার মধ্যে ট্রু ফলস তো থাকা লাগবে, ট্রু থাকা লাগবে, নট গিভেনও থাকা লাগবে। কোকোনাটস ফাউন্ড অন দ্য ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা। ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা যখন পেয়ে গেছি তখন আমাদের জন্য বিষয়টা আরো সহজ হয়ে গেল। ওয়ার এ ডিফারেন্ট টাইপ ফ্রম দোজ ফাউন্ড অন দ্য কোস্ট ইস্ট, ইস্ট কোস্ট সরি। ওয়েস্টে যেগুলা পেলাম ওইগুলার চাইতে ইস্টে যেগুলা পেলাম ওগুলো হচ্ছে ভিন্ন। কথা ক্লিয়ার? ভিন্ন হইতে হবে। কোস্ট, ওয়েস্ট কোস্ট, ইস্ট কোস্ট, আর ভিন্ন। এটাই পড়লে আমরা উত্তর দিব। 11, হ্যাঁ 11, হ্যাঁ। একটা জিনিস বলে দেই, হ্যাঁ, মনে করেন যদি কম্প্যারিজন থাকে যে ওই জায়গা থেকে ওই জায়গা এইরকম মিল, মিল নাই, মিল আছে, তাহলে মনে করবেন যে আপনার নট গিভেন হওয়ার পসিবিলিটি বেশি, পসিবিলিটি বেশি, বুঝছেন? তাহলে আসেন আমরা পসিবিলিটিতে যাই। ইস্টে ওয়েস্টে, ইস্ট ওয়েস্ট এগুলি নিয়ে কথা বলবো। এই যে ওয়েস্ট কোস্ট পেয়ে গেলাম, তাহলে এখানে বাট দ্য অরিজিন অফ কোকোনাটস ডিসকভার্ড অ্যালং দ্য ওয়েস্ট কোস্ট অফ আমেরিকা বাই সিক্স সেলর হ্যাজ বিন দ্য সাবজেক্ট অফ সেঞ্চুরিজ অফ ডিসকাশন। Two dramatically opposed origins have been proposed, that they came from Asia or that they were native to America. Both suggestions have problems. In Asia there is a large, অনেক কথা পড়ে ফেললাম, ওইরকম কোনো কথা নাই। ইয়েস, নট গিভেন, নট গিভেন, নট গিভেন। কারণ দেখেন, বলে নাই যে ডিফারেন্ট নাকি ইকুয়াল নাকি সেম, এরকম কোনো বক্তব্য দেয় নাই, সো এটা হচ্ছে নট গিভেন। এখন বাকি থাকলো 12 এবং 13। তাহলে 12টা আমরা দেখি। 12, প্রশ্নটা কি? All the coconuts found in Asia are cultivated varieties. All the coconuts found in Asia are cultivated varieties. খুবই গুরুত্বপূর্ণ একটা কথা, এবং এটা একটু মানে আমি আমি শিওর যে আমাদের একটু হয়তো বা প্রবলেম হবে। বলা হচ্ছে যে এশিয়াতে যেগুলো আমরা পাচ্ছি এগুলো হচ্ছে ভ্যারাইটিস তো আছে কিন্তু কাল্টিভেটেড ভ্যারাইটিস, মানে একটু বিভিন্ন টাইপের, হ্যাঁ। দেখি এশিয়াতে যেগুলো, এখানে এশিয়াতে চলে আসছি। There is a large degree of coconut diversity and evidence of millennia of human use, but there are no relatives growing in the wild. In America, there are also close coconut, but no evidence that coconuts are indigenous. These problems have led to including saying that coconuts originate on coral islands in the Pacific and were dispersed from there. আচ্ছা, আমাদের প্রথম আনসারটা চলে আসছে উপরে। খুবই গুরুত্বপূর্ণ একটা ওয়ার্ড আমি ধরছিলাম। এইটা হচ্ছে ট্রু, বুঝছেন? যিনি নট গিভেন আমরা দিছি বা ফলস দিছি, এটা একটু পড়ে দেখেন। এখানে বলছে যে দেয়ার ইজ এ লার্জ ডিগ্রি অফ কোকোনাট ডাইভার্সিটি, ডাইভার্সিটি আছে, ঠিক আছে, and evidence of millennia of human use, but there are no relatives growing in the wild. উইল্ড মানে কি? বন্য, বনে যেগুলা গ্রো করে। বনে কি মানুষ উৎপাদন করে, চাষাবাদ করে নাকি চাষাবাদ করে না? চাষাবাদ করে না, বনে ন্যাচারালি হয়। তাহলে যেটুকু আছে সেটা হচ্ছে কাল্টিভেটেড, মানে চাষাবাদ। এই জন্য আমি কাল্টিভেটেড ওয়ার্ডটাতে একবার খেয়াল করবেন যে আমি বলছিলাম যে এই জিনিসটা ইম্পর্টেন্ট, কাল্টিভেটেড ভ্যারাইটিস। অর্থাৎ ওয়াইল্ডে হয় না, তার মানে যা হয় ভ্যারাইটি হয় ঠিক আছে, কিন্তু সেটা হচ্ছে কাল্টিভেটেড, ওয়াইল্ডে নাই। আর বাকিটা হচ্ছে কোকোনাটস আর কাল্টিভেটেড ইন ডিফারেন্ট ওয়েজ ইন আমেরিকা অ্যান্ড দ্য প্যাসিফিক, বিভিন্নভাবে উৎপাদিত হয় আমরা দেখি। লেট টু দ্যাট কোকোনাটস ইন কোরাল আইল্যান্ডস ইন দ্য প্যাসিফিক এন্ড ওয়্যার ডিসপার্স, এগুলো এরকম কোনো বক্তব্য নাই, সো অল্প জায়গা, নট গিভেন। এই যে 13টা কোয়েশ্চন সলভ করলাম, আপনাদের কোনো বক্তব্য আছে কিনা এই 13টার মধ্যে?
এক্সামের সময় এরকম সহজ প্যাসেজ দেবে না? প্যাসেজ পাস প্যাসেজ ওয়ান যেটা, ফার্স্ট প্যাসেজ এইরকমই ভাই, সব সময় এইরকমই সহজ থাকবে। প্যাসেজ ওয়ান, এই জন্য বলতেছি প্যাসেজ ওয়ানে 13টার 13টা কারেক্ট করেন, সর্বোচ্চ একটা ভুল করেন, 12টা নেন। প্যাসেজ টু থেকে 10টা কারেক্ট করেন, 22টা হয়ে গেছে, 23টা হইলেই সিক্স। প্যাসেজ ওয়ান এবং প্যাসেজ টু নিয়েই আপনি কাজ সেরে ফেলতে পারবেন। প্যাসেজ থ্রিতে এফোর্ট দেওয়ার দরকারই হবে না। আর প্যাসেজ থ্রিতে এফোর্ট দিব আমরা যারা 7 টার্গেট, 7.5 টার্গেট, 6.5 টার্গেট। এখন যারা হচ্ছে আমাদের এভারেজ ভালো না, হ্যাঁ, যাদের হচ্ছে মানে আমরা মনে করতেছি যে রিডিং এ একটু বেশি টাফ লাগে, তারা, তাদের জন্য পরামর্শ হলো আপনি শুধু প্যাসেজ ওয়ান এবং টুতে বেশি বেশি প্র্যাকটিস করেন। 13 নম্বরটা এখন কি বুঝছেন? 13 নম্বরটা এখন বুঝছেন কিনা বলেন সুমাইয়া ম্যাম? ওকে, এখন বুঝছেন তাইলে তো ওকে। প্যাসেজ ওয়ান এই জন্য আপনি বেশি বেশি কাজ করবেন, হ্যাঁ। ওকে, 12 এবং 13 একটু রিপিট করতে হবে। আচ্ছা, 12তে বলতেছে, এটা একটু সবাই খেয়াল করেন, এগুলো একটু ট্রিকি, আমার কাছে লাগতেছে যে এই কোয়েশনটা একটু ট্রিকি আপনার জন্য। অল দ্য কোকোনাটস ফাউন্ড ইন এশিয়া আর কাল্টিভেটেড ভ্যারাইটিস। অর্থাৎ এশিয়াতে যত কোকোনাটস আপনি পাবেন, এগুলো হচ্ছে ভ্যারাইটিস আছে ঠিক আছে, বাট এগুলো কাল্টিভেটেড মানে চাষকৃত, মানে কেউ না কেউ এগুলো রোপণ করছে, গাছটা লাগাইছে, বুঝছেন? আর ওইখানে এর মানে হলো যে ন্যাচারালি হয় নাই। হুম, এখন আসেন, আচ্ছা এটাও আমি ক্লিয়ার করে দিতেছি। এইখানে এসে বলতেছে যে দেয়ার ইজ এ লার্জ ডিগ্রি অফ কোকোনাট ডাইভার্সিটি, কোকোনাট ডাইভার্সিটি আছে, এইটা নিয়ে কোনো এটা এটা পেয়ে গেলাম যে কোকোনাট ডাইভার্সিটি আছে মানে ভ্যারাইটিস আছে। এখন ওয়ার্ডটা হচ্ছে কাল্টিভেটেড, বলতেছে an evidence of millennia of human use but there are no relatives growing in the wild। অর্থাৎ এইখানে যেগুলা আমি আমি আমার বাগানে যে এই গাছটা রোপণ করছি ওইখান থেকে কোনোভাবে গিয়ে ওইটা তার ওয়াইল্ড পর্যন্ত পৌঁছায় নাই, মানে বন পর্যন্ত পৌঁছায় নাই, যে ওইখানেও এই গাছটা জন্ম নিছে। তার মানে বোঝা গেল এগুলা সব চাষাবাদকৃত, মানে যেটা আমরা রোপণ করছি, এটা এটা ন্যাচারালি হয় নাই। আর 13 নিয়ে যদি কথা বলে, 13তে বলছে, আমি তাড়াহুড়া করছি এই জন্য হয়তো অনেকে বুঝেন নাই, এখন আমি একটু স্লোলি যাচ্ছি, প্রয়োজনে আমরা পরের প্যাসেজটা আজকে করলাম না, এত তাড়াহুড়া করার দরকার নাই আসলে। ওকে, তো coconuts are cultivated in different ways in America and Pacific। প্যাসিফিক মানে প্রশান্ত মহাসাগরীয় ওই অঞ্চলগুলো, আমেরিকা এবং প্যাসিফিকে আলাদা আলাদা ভাবে কোকোনাট চাষাবাদ করা হয়, মানে কোকোনাটের যে চর্চাটা সেটা হয়। এখন যখনই এই আলাদা বিষয় চলে আসে, কম্প্যারিজনের বিষয় চলে আসে, তখন সফট সিগন্যাল হলো নট গিভেন। কম্প্যারিজনের আমার দেখা 10টার মধ্যে 7টাই নট গিভেন হয়, ঠিক আছে। আমি কোর্সের শেষ দিকে আবারও ট্রু মানে রিডিং নিয়ে আরো কিছু অ্যানালাইসিস নিয়ে আসবো। সো আপনারা এখন আপাতত প্র্যাকটিস করতে থাকেন, পরে আমি এগুলো একটু, এখন আমাকে যা কাছে বাকি আছে শুধু এই অংশটুকু পড়া, এবং এই অংশটুকুতে আমার এটা খুঁজে বের করতে হবে যে প্যাসিফিক এরিয়া এবং আমেরিকাতে ভিন্নভাবে কোকোনাট চাষ হয় কিনা। ইন আমেরিকা দেয়ার আর ক্লোজ কোকোনাট রিলেটিভস বাট নো এভিডেন্স দ্যাট কোকোনাটস আর ইন্ডিজেনাস। মানে এগুলা যে এখানকারই এমন কোনো এভিডেন্স নাই। দিস প্রবলেমস হ্যাভ লেড টু দ্য ইন্ট্রিগিউং সাজেশন দ্যাট কোকোনাটস অরিজিনেটেড অন কোরাল আইল্যান্ডস ইন দ্য প্যাসিফিক এন্ড ওয়ার ডিসপার্সড ফ্রম দেয়ার। মানে প্রথমে কোরাল আইল্যান্ডসে এটা হচ্ছে অরিজিনেট করা হয়েছে, নিয়ে আসা হয়েছে, এবং ওইখান থেকে ছড়ায় পড়ছে। ডিসপার্স মানে ছড়িয়ে ছিটিয়ে পড়ে যাওয়া, মানে আলাদা হয়ে যাওয়া, ফ্রম দেয়ার সেখান থেকে। এখানে কাল্টিভেট করার কিন্তু কোনো কিছু আসে নাই, বা কাল্টিভেটেড করার বিষয় আসে নাই, আবার ভিন্ন ভিন্ন ভাবে যে কাল্টিভেট করা হয় এই বিষয়টাও আসে নাই। এখন এই যে দেখেন এটা নট গিভেন কেন বা ফলস নয় কেন, কারণ এখানে কোকোনাটস যে ডিফারেন্ট ওয়েতে কাল্টিভেট হয় আমেরিকা এবং প্যাসিফিক, এই বক্তব্যটা নাই। যখন
আর এখানে মূল বক্তব্যটাকে এই প্রশ্নের মূল বক্তব্যটা ছিল যে আমেরিকা এবং প্যাসিফিক অঞ্চলে এইটা ভিন্নভাবে কাল্টিভেট করা হয়। বাট আপনি এখানে দেখেন এরকম কোনো বক্তব্য নাই। যদি ট্রু হইতো তাহলে এই ডিফারেন্ট এই কথাটা থাকতো, যদি ফলস হইতো তাহলে বলতো যে আমেরিকা এবং প্যাসিফিকে একইভাবে চাষাবাদ করা হয়, কাল্টিভেটেড, বাট দের ইজ নো ডিফারেন্স ইন দ্য ওয়ে অফ কোকোনাটস কাল্টিভেশন ইন বোথ প্যাসিফিক অ্যান্ড আমেরিকা আইল্যান্ডস ইন দ্য প্যাসিফিক, যে প্যাসিফিক প্রশান্ত মহাসাগরীয় যে দ্বীপগুলো আছে সেগুলো। এখন আমি যদি আমার যে আজকের আলোচনা সেটার যদি প্রথম থেকে একটু সামারি করি, তাহলে আমরা সেটা কি পাবো, আমি ওটা আলোচনা করে দেখি। যদি আমাদের সময় অলরেডি অনেক হয়ে গেছে দেখতেছি, শেষ করা যাবে না। প্রথম কাজ হইলো পেসেজ ওয়ানে 100%, which means 13 of 13, no compromise. Time for passage 1 is 15 to 17 minutes. Third হইলো if we can't make sure 100% in 17 minutes, take time and make it 100%। আর প্রস্তুতি লেভেলে কথা বলছিলাম সেটা হচ্ছে অ্যানালাইজ দ্য মিস্টেক্স, রিপিট, ডোন্ট রিপিট দ্য মিস্টেক্স। আমি সবগুলা সামারি করে দিয়ে দিই, আপনি একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ফলো করবেন। অ্যানালাইজ করার মর্মই হচ্ছে এটা, টাইম কমিয়ে আনতে হবে। মানে প্রথমে আপনি এক কাজ করেন, টেক টেস্ট। লাইক আমি একটু করে বাড়িয়ে দাও, বুঝবে। ওকে, টেক সরি একটা টেক টেস্ট within 1 hour and take test without এরপরে কাট ডাউন দ্য টাইম, টাইমটা কমায় আনেন। এই জন্য কি করতে হবে, প্যাসেজ রিডিং অ্যান্ড গ্যাদারিং ইনফরমেশন। আমি জাস্ট তো গুছায় লিখতেছি না, পয়েন্ট লিখতেছি। আর যে ডিফিকাল্ট কোয়েশ্চেন সেন্টেন্স যেগুলা, ওগুলা কয়েকবার পড়েন। ডিফিকাল্ট অ্যান্ড লং সেন্টেন্স, সরি কোয়েশ্চন, difficult and long sentences.
should be read for more than 3 to 4 times। তাহলে ওই টাইপের কোয়েশ্চন আপনার সামনে 3 to 4 টাইমস, ওই টাইপের সেন্টেন্স আপনার সামনে পড়লে আপনি মিনিং তুলতে পারবেন পরে ইজিলি। আর মক টেস্ট দিবেন পরীক্ষা, আরেকটা কথা বলে দিই, গিভ মক টেস্ট, গিভ মক টেস্ট এক্সপিরিয়েন্স টু ইয়ার সেলফ। আচ্ছা, আপনার নিজেরে মক টেস্ট এক্সপিরিয়েন্স দিবেন কিরকম পরীক্ষার আগে? অনেকে বলবে যে হচ্ছে যেহেতু কেমব্রিজের মতো করে পরীক্ষা নেয় না, তাই মক টেস্ট দেওয়ার দরকার নেই। বাট আপনার পরীক্ষার এনভায়রনমেন্টের সাথে অ্যাডজাস্ট করার জন্য, টাইম মেনটেন করে একটা প্রেসার সিচুয়েশন নিজেকে মানে রাখা, ওটার জন্য আপনি অ্যাটলিস্ট 2 থেকে 3টা মক টেস্ট দিবেন। আমার মনে আছে আমি 3টা মক টেস্ট দিয়েছিলাম, আরো বেশি দিলেও সমস্যা নাই, কিন্তু বেশি বেশি মক টেস্ট দেওয়া আবার টাইম কিলিং। আপনি যাবেন সেন্টারে, আসবেন, তারপরে হচ্ছে জ্যামে বসে থাকবেন, এগুলো ঝামেলা করে লাভ নাই। 2টা 3টা দেন। চেষ্টা করবেন যে একই সেন্টারে মক টেস্ট না দেওয়ার, একটা 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 সেন্টারে দেন, তারপর আরেক সেন্টারে দেন, এইভাবে 3টা সেন্টারে দেন। তাহলে আপনি টোটাল একটা আইডিয়া পেয়ে যাবেন আপনার নিজের। সো অলরেডি প্রায় 10টা 50 হয়ে গেছে, আমি নিজেরও একটু আনইজি লাগতেছে, আর বাকিটা সলভ করতে যাচ্ছি না। বাট ওভারঅল যে বক্তব্য ছিল সেটা আমি বিভিন্ন আমরা আইএলস প্রতিষ্ঠান যারা আছে যেমন সিলেটে, আমরা হচ্ছে ঠিক আইএলস এর মেইন এক্সামের মতো করে আমরা পরীক্ষা নেই। কোয়েশ্চেন গুলো হয়তো আমাদের নিজেদের কালেক্ট করা থাকে বিভিন্ন জায়গা থেকে, ক্যামব্রিজের মতো হয় না, ক্যামব্রিজের যেতে কঠিন হয়ে যায় বা সহজ হয়ে যায়। বাট ওভারঅল এনভায়রনমেন্টটা থাকে ওখানে, স্পিকিং সহ রাইটিং, বিশেষ করে রাইটিংটা ফিডব্যাকটা নিবেন, এটা দিবেন আর কি, বুঝছেন?